বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তাই নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে সেকেন্ড পার্টের ভিডিওর প্রথম প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কী সংকট আসবে? উত্তর, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে হিমবাহগুলির বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করে। এর ফলে সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দেবে। উপকূল অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। প্রাণহানি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সারা পৃথিবীতে সমুদ্রের উপকূল বাস করা অসংখ্য মানুষ। পরের প্রশ্ন, 1999 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে? উত্তর, 3 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। পরের প্রশ্ন, 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা কত বৃদ্ধি পেতে পারে? উত্তর, 70 সেন্টিমিটার। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘের আবাস কোন স্থান? উত্তর, সুন্দরবন। হিমবাহ কত শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত করে? উত্তর, হিমবাহ 40% সূর্যরশ্মি প্রতিফলিত করে। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? উত্তর, একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরের ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে। একেই প্রবাল প্রাচীর বলে। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর পৃথিবীর কত শতাংশ সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল? উত্তর, প্রবাল প্রাচীর 25% সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল। জীববৈচিত্র্য কী? উত্তর, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের বৈচিত্র্য থাকে। এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? উত্তর, পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার এই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। এরকম অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে, যেমন পূর্ব হিমালয়, সুন্ডারল্যান্ড ইত্যাদি। পরের প্রশ্ন, ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বলে কেন? উত্তর, ভারতের জীববৈচিত্র্য অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। বিভিন্ন প্রজাতির জীবের পাশাপাশি এমন প্রজাতির জীবও প্রচুর পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। তাই ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বলে। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট মেগা ডাইভার্সিটি নেশন কটি? উত্তর, পৃথিবীতে মোট 17টি মেগা ডাইভার্সিটি নেশন আছে। পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ মেগা ডাইভার্সিটি দেশ কোনটি? উত্তর, ভারত। পরের প্রশ্ন, ভারতবর্ষে মোট কত প্রজাতির বন্যপ্রাণী পাওয়া গেছে? উত্তর, ভারতবর্ষে মোট 91,212 প্রজাতির বন্যপ্রাণী পাওয়া গেছে। ভারতবর্ষের মোট ভূখণ্ডের কত শতাংশ অরণ্যে ঢাকা? উত্তর, 19.7% অরণ্যে ঢাকা। সারা বিশ্বে
প্রাণী জগতের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে? উত্তর, সারা বিশ্বের প্রাণী জগতের 6.5% ভারতবর্ষে রয়েছে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। উত্তর, প্রথম পয়েন্ট, খাদ্যের উৎস। খাদ্যশস্যের বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। সেকেন্ড পয়েন্ট, পরিবেশের দূষণ রোধ। অণুজীবরা বিভিন্ন বজ্র পদার্থকে ভেঙে ফেলে ওই সব পদার্থের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট, জলবায়ুর স্থিতাবস্থা। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে পারে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবনী সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে পারে। চতুর্থ পয়েন্ট, বৃষ্টিপাত বজায় রাখা। উদ্ভিদের মূল দিয়ে যে জল শোষণ করে তার কিছুটা অংশ বাষ্পীভূত হয়ে ফলে বৃষ্টিপাত বজায় রাখতে বনভূমি তথা উদ্ভিদরা এইভাবে সাহায্য করে। পঞ্চম পয়েন্ট, পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব অন্যান্য মৃত জীবের দেহ বা বজ্র পদার্থগুলোকে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটি তার হারানো মৌলগুলোকে আবার ফিরে পায়। ষষ্ঠ পয়েন্ট, মৃত্তিকা সংরক্ষণ। ঘাসজাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। ছত্রাক ও ব্যাকটেরিয়া মাটিতে উপস্থিত উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বিভিন্ন উপাদানের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। সপ্তম পয়েন্ট, ঔষধের উৎস। বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ যেমন সিনকোনা গাছ থেকে কুইনাইন, সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন, পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন ইত্যাদি ছাড়াও আরও অনেক ঔষধ পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ লেখো। উত্তর, পৃথিবীর জীববৈচিত্র্যের হ্রাসের কারণগুলি হলো, ফার্স্ট পয়েন্ট, হারিয়ে যাচ্ছে বাসস্থান। প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার একটা বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগবিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে ও থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়। সেকেন্ড পয়েন্ট, চোরা শিকার। চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। থার্ড পয়েন্ট, পরিবেশে নতুন জীবের আগমন। বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। তারা অন্য প্রাণীদের খাবার, এমনকি অন্য প্রাণীদের ডিম খেয়ে নিত। চতুর্থ পয়েন্ট, পরিবেশে নতুন জীবের আগমন। চতুর্থ পয়েন্ট, জলবায়ু পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে জীবেদের চেনা পরিবেশ। সেই নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। পঞ্চম পয়েন্ট, পরিবেশ দূষণ। রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবদের বিনাশ। চাষের জমিতে যথেষ্ট পরিমাণ কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে গেছে বেশ কিছু শস্যভোগ প্রাণী। ষষ্ঠ পয়েন্ট, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। বিশেষ কিছু উদ্ভিদ বা প্রাণীর অর্থকারী গুরুত্ব যদি খুব বেশি হয় তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওই সব জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। বন্ধুরা, পরের প্রশ্ন, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি? উত্তর, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের
অন্যতম কারণ হলো বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। পরের প্রশ্ন, চোরা শিকারের কারণ কি? উত্তর, কিছু বন্যজন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় বলে এদের অনেক বাজার মূল্য রয়েছে। এছাড়াও দাঁত, চামড়া বা শিং এসবের লোভেও বিভিন্ন জায়গায় চোরা শিকার হয়। পরের প্রশ্ন, মৌরলা, পুঁটি, খলসে ইত্যাদি মাছের অস্তিত্ব বিপর্যয়ের কারণ কি? উত্তর, আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে এই সমস্ত বিদেশি মাছ মৌরলা, পুঁটির মতো ছোট মাছ খেয়ে ফেলে। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাবার কি? উত্তর, অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাবার হলো ইউক্যালিপটাস গাছের পাতা। পরের প্রশ্ন, মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের জীবন আজ বিপন্ন কেন? উত্তর, জলবায়ুর পরিবর্তনের ফলে ঘটছে বিশ্ব উষ্ণায়ন। এর ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। তার ফলে মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের অস্তিত্ব আজ বিপন্ন। পরের প্রশ্ন, গঙ্গা শুশুক কমে যাচ্ছে কেন? উত্তর, শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশে। ফলে গঙ্গায় মাছের সংখ্যা কমে যাওয়ার সাথে সাথে বিপন্ন হচ্ছে গঙ্গা শুশুক বা ডলফিন। পরের প্রশ্ন, কোন প্রাণী থেকে মৃগনাভি পাওয়া যায় এবং এর ব্যবহার কি? উত্তর, হিমালয়ে কস্তুরী মৃগ থেকে মৃগনাভি পাওয়া যায়। এই মৃগনাভি থেকে তৈরি হয় নানান সুগন্ধি দ্রব্য। পরের প্রশ্ন, গত 500 বছরে মোট কতটি প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? উত্তর, গত 500 বছরে মোট 784টি প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে সেকেন্ড পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো প্রশ্ন উত্তরের পিডিএফ তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো। এছাড়াও ভিডিও দেখানো প্রশ্ন উত্তর সুন্দর বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।